একটা স্পর্শকাতর ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তো যার জন্য যে জিনিসগুলো বলছি, এখন তো সবাই তো ইউনূস সাহেবকে তেল মারতেছে। আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি। মনে করেন যে বিরাজনীতিকরণ, এখন যে জিনিসটা হচ্ছে, এটা হলো রাজনীতি, বিরাজনীতিকরণ। এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে, ঠিক আছে, জি শেষ করা হয়েছে। এখন আহ জামাতকে পচানো হবে, তারপরে বিএনপিকে শেষ করা হবে, এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্যতা বিরাজ করবে। বুঝতে পারছেন? তখন এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বুঝতে পারছেন? জি 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 তো এই ফোন আলাপটা ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল। আমি সেই ভাইরাল ফোন আলাপটাই শোনাচ্ছি যে ডক্টর ইউনূসের সরকার বিএনপি এবং জামায়াত নিয়ে গোলাম মাওলা রনির যেই ভাইরাল ফোন আলাপ, যেটা এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের জন্য খুবই বড় একটা বিপদ ডেকে আনবে। পাবলিক যদি এটাতে বিশ্বাস করে তাহলে এখানে নানান ঘটনা ঘটতে পারে। তবে আপনারা একটু শিওর করেন যে এটা গোলাম মোল্লা রনির ভয়েস নাকি নাকি অন্য কারো, বাট আমার কাছে মনে হয়েছে 98% এটা ওনারই ভয়েস। এখন যার সাথে কথা বলছিলেন তিনি সম্ভবত কোন একটা ইসলামিক দলের একজন লিডার। গত 5ই আগস্টের আগ পর্যন্ত গোলাম মোল্লা রনির যে বক্তব্য ছিল সেগুলো ছিল এক ধাঁচের। যখন 5ই আগস্ট হলো, দু একদিন ভালোই ছিল। যখন ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় বসলেন, তারপর আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে ডক্টর ইউনূস সাহেব অনেক রাজনৈতিক দলের বা অনেক বিশিষ্ট জনদের সাথে কথা বলেছেন, তার ওইখানে ডেকেছেন। এর পরপরই উপদেষ্টা নিয়োগ হয়ে গেল। তখনই আমরা দেখলাম যে গোলাম মোল্লা রনি সাহেব তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। আপাতমস্তক বা প্রকৃতপক্ষে তার এই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা বক্তব্য সেটা ডক্টর ইউনূসের সরকারকে অসহিষ্ণু করে তুলবে। পাশাপাশি বিএনপির জন্য অনেকটা নেগেটিভ বক্তব্য আসছে, কারণ তিনি বিএনপির অনেক বিষয় সামনে তুলে ধরে আনছেন। এখন বাংলাদেশের কালচারে এটাকে বিপদই বলা হয়। কেন? এটা আমরা হজম করতে পারি না। ধরেন গোলাম মোল্লা রনি এখন বিএনপির লোক রাইট নাও, তাই না? বিএনপি থেকে এটা নির্বাচন করছেন, এখন তিনি বিএনপি নিয়ে কথা বলে বিএনপির সমালোচনা করলে তার জন্য সমস্যা। আবার তার কথা হবে যে প্রতিদিন ভালো ভালো কল হবে। বাট গোলাম মোল্লা রনির তো আবার সত্য কথা বলারও কিছু রোগ আছে। এই ফোন আলাপটার মূল যেটা ইস্যু, যে 111 সরকারের সময় আপনাদের খেয়াল থাকার কথা যে -2 ফর্মুলা ছিল, বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে। অ্যাজ এ রেজাল্ট তৎকালীন সময়ে আওয়ামী লীগের সভানেত্রী বা বিএনপির যিনি সভানেত্রী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আর দীর্ঘ 1 থেকে 2 বছরের মধ্যে আর্মি সরকার, তৎকালীন সময় মঈনুদ্দিনের যে সরকার ছিল, এটাকে ব্যালেন্স করতে পারে নাই। দিন শেষে সেফ এক্সিট কারা দিবে? তো যতটুকু আমরা শুনছি বেগম খালেদা জিয়া তিনি আপনার এটার পক্ষে ছিলেন না, আওয়ামী লীগ এটার পক্ষে ছিল, যার কারণে আওয়ামী লীগের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেফ এক্সিট নিয়ে গেছে। এখন ডক্টর ইউনূস আবারও ঠিক একই প্ল্যান করছেন। তার মাথায় হচ্ছে আওয়ামী লীগ তো ভ্যানিশ, জামাতকে পচানো হবে, বিএনপিকে অস্তিত্ববিহীন করে দেওয়া হবে। আর এই হিসাবে তিনার যে বিভিন্ন বক্তব্য বা ফোন আলাপ, সেখানে একটা জিনিস তিনি যেটা ভবিষ্যৎবাণী করছেন 10% কিন্তু মিলে যায়। কোন 10% মিলে যায়? যেমন তিনি যেটা বলছেন যে ইউনূস সরকার যদি বেশি দিন ক্ষমতাটা ধরে রাখে সেটা বিএনপির জন্য ঝামেলা। কেন ঝামেলা? ওই যে আমি বলছি না যে এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির নামধারী 5% কর্মী আছে, এটা আওয়ামী লীগের মধ্যে আছে, ছিল। এমনকি এই সংখ্যাটা 5-এর থেকে আওয়ামী লীগের 95 হয়ে গেছিল, যার কারণে আওয়ামী লীগের এই পরিণতি। বিএনপিতে এখন 5% আছে। এরা কারা? লুটপাটকারী। আওয়ামী লীগের বিভিন্ন অনেক মানুষের বাড়িঘর এরা হানা দিছে, টাকা পয়সা নিয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করছে, ভাঙচুর করছে। এখন আবার আওয়ামী লীগ নাই, রাস্তায় এরাই নেমে গেছে চাঁদাবাজি করতে, এলাকার ভিতরে মামলা হামলার খেলা শুরু করে দিছে। এই 5% লোকের অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেলিভিশন, স্ট্রিমিং মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে চলে আসছে, যার কারণে বেগম খালেদা জিও ট্রলের শিকার হচ্ছেন। আওয়ামী লীগ বিএনপিকে মুদ্রার একপিট ওপিট মানে এপিট ওপিট বলে জনগণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা একটা রিয়াকশন দেখাচ্ছেন। এই অ্যাঙ্গেলে জামাত ভালো অবস্থানে আছে। তো রনি এই কথাগুলো বিভিন্ন সময় বলছেন যে এগুলোতে হবে কি, যে ইউনূস সাহেবের সরকার যদি 1 বছর ক্ষমতায় থাকে তো বিএনপির নেতারা হাইকমান্ড যেই কন্ট্রোলিং করার ট্রাই করছেন সেটা গ্রাস লেভেলে নেতাকর্মীরা পাত্তা দিচ্ছে না। আর যার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা ঘটাচ্ছে, মানুষের কাছে এগুলো চলে আসতেছে। বিএনপি হাইকমান্ড নানানভাবে ট্রাই করছে এটাকে স্টপ করার জন্য, সত্য। তো অনেক জায়গায় তারা ব্যর্থ হচ্ছে। আর এগুলাতে মানুষের কাছে অনেক ধরনের নেগেটিভ ইমেজ ক্রিয়েট হচ্ছে বিএনপির। এভাবে চলতে থাকলে আগামী 6 মাস পরে বিএনপির অস্তিত্ব আসলেই জনগণের কাছে বিপদে পড়বে, এটাও কিন্তু সত্য। তবে নির্বাচন হবে কিনা, এখন তিনার যে বক্তব্য গোলাম মোল্লা রনির, তার বক্তব্য শুনে তো মনে হয় যে নির্বাচনই হবে না। এখন জামাতকে কিভাবে পচানো হবে সেটাও আমি জানি না, বিএনপি কে কিভাবে মাটিতে মিশানো হবে, এটার জন্য যে 5% নেতাকর্মী
এটা সংখ্যা বাড়তে থাকলে মানুষের কাছে এটা মাটিতে মিশা যাবে, এটাও বাস্তব। তখন একটা নির্বাচনের মাধ্যমে এখানে আসলে কাকে ক্ষমতায় আনানো হবে, তবে আর্মি সরকার ক্ষমতায় বসবে না, আমরা আমাদের সেনাবাহিনীর যতটুকু ভূমিকা দেখছি বা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছি। ডক্টর ইউনূসের কথা শুনেও মনে হয় নাই যে তিনি আসলে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবেন, বা তার জায়গা থেকে তিনি যেই লেভেলের মানুষ বা ওয়ার্ল্ড ওয়াইড তার যে ফেস ভ্যালু, সেখানে তিনি আসলে নতুন কইরা ভবিষ্যতে কোনো কিছু করবেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, এটাও আমার মনে হয় না। তাহলে গোলাম মাওলা রনি আসলে কি বোঝাইতে চাচ্ছেন? জনমনে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন ডক্টর ইউনূসের সরকারকে আনস্টেবল করার জন্য, নাকি আসলে তার যে অ্যানালাইসিস এটা আসলে সত্য, এখানে নতুন কোন তো কার্যক্রম একটা হবে যেটা নিয়ে আমরা হয়তো এখনো কল্পনাও করতেছি না। তিনি আবার যথেষ্ট অলি আল্লাহ টাইপের মানুষ, তবে তিনাকে নিয়ে মানুষের মন্তব্য গিরগিটির মতন রং বদলান, ক্ষমতার কাছাকাছি থাকতে চান। কেউ বলছেন যে তিনি উপদেষ্টা হইলে ভালো হইতো, তিনি উপদেষ্টা হওয়ার জন্যই অনেক চেষ্টা করছেন যে তাকে ডক্টর ইউনূস ডাকুক। একসময় আওয়ামী লীগেরটা খাইছেন, আবার সে আওয়ামী লীগের পাতে হাঁকছেন, আবার যখন তিনি বিএনপিরটা খাইলেন এখন বিএনপির পাতে হাঁকছেন, আবার ইউনূস সাহেব নিয়া এখন তিনি যে হাগাহাগি করছেন। তো সকল কিছু মিলেয়া মানে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে মানে বলেন, দেখেন আমি আসলে উনি গোলাম মাওলা রনি বাংলাদেশে যেই সকল মানুষগুলা রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করে যথেষ্ট প্রজ্ঞাবান একজন মানুষ, কিন্তু কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে তিনার বক্তব্যগুলা সামঞ্জস্যবিহীন। মানে কি বলেন আমি তো বুঝি না, এত ছোট মানুষ, তো আপনারা যারা বিচক্ষণ আছেন নিশ্চয়ই বুঝছেন। অনেক বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েল ফিলিস্তিনের সাথে যেই খেলাটা খেলেছে অনেকটা ওই রকম খেলাই খেলতে চাচ্ছে রাশিয়া। ইসরায়েলের কাছে স্পষ্ট তথ্য ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তথ্য দিয়েছিল, আপনার মিশর তথ্য দিয়েছিল, সৌদি তথ্য দিয়েছিল যে ফিলিস্তিন থেকে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু ইসরায়েলের সরকার তারা চান্স দিয়ে রেখেছে, কোনো রকম ব্যবস্থা নেয়নি। কারণ তাদের মাথার মধ্যে ছিল যদি ফিলিস্তিনিরা এই ঘটনাটা ঘটায় এইটাকে পুঁজি কইরা যেটা করা দরকার সেটা করব। আজকে দৃশ্য দেখতেই পাচ্ছেন, ছোট্ট ঘটনাটা থেকে কোথায় গেছে। এখন দেখা গেল এত কিছু জানার পর তারা চুপ ছিল কেন? কারণ দে হ্যাড এ বিগ প্ল্যান। আজকের দিনে রাশিয়ার ভূমিকা দেখেও অনেক সামরিক বিশ্লেষকরা বলছেন যে বেসিক্যালি পুতিন বড় কিছু একটা ঘটাতে যাচ্ছে, আর যার কারণে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ঢুকা প্রায় 1200-1300 বর্গ কিলোমিটার এরিয়া দখল করে ফেললো, শত শত সেনা বন্দি করে ফেলতেছে। পুতিন খালি কথা বলতেছে, আসলে পুতিনের মাথায় কি চলতেছে, তবে কি চলতেছে সেটার একটা দৃশ্য আজকে আমরা দেখলাম। তৃতীয় বিশ্বযুদ্ধের ইস্যু নিয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করে বসেছে রাশিয়া, এবং কি আমেরিকাকে স্পষ্ট বার্তা দিয়েছে। এই মুহূর্তে ইউক্রেন যে পারফরমেন্স দেখাচ্ছে এটা হচ্ছে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়া, মেশিনারিজ দিয়া, আর পশ্চিমার অনুমতি দিছে যে ইউক্রেনকে রাশিয়ার গভীরে গিয়ে তোমরা যুদ্ধ করো। আর সেই বার্তার পরে এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে সেই মানে পরিকল্পনার ফলাফল। রাশিয়া বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রস্তুতি নিয়েছে রাশিয়া, এবং কি এই তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেনের যে সেনাদেরকে এখানে মাঠে দেখা যাচ্ছে, বেসিক্যালি এটি ইউক্রেনের মাঠ না, এটা হচ্ছে ন্যাটো বা পশ্চিমাদের সমন্বিত মাঠের সেনা হিসাবেই পরিগণিত করা হচ্ছে। আর যে মেশিনারিজগুলো ব্যবহার করা হচ্ছে ন্যাটোর বিভিন্ন দেশ এই মেশিনারিজগুলো দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছে। রাশিয়ার পশ্চিমাঞ্চলের কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে অভিযান চালাচ্ছে এই অভিযানের উপযুক্ত জবাব আমরা সময় হলে দেব। এখন কোন সময়ের অপেক্ষায় পুতিন আছে আমি জানি না। রাশিয়া বলছে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরো বাড়িয়ে তুলতে চাইছে, বিদেশি সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা শিথিল চেয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে পশ্চিমারা সমস্যা চাইছে। মানে তাদের বক্তব্য, ল্যাভরভের বক্তব্য, আমরা এখন আবারও নিশ্চিত করছি যে আগুন নিয়ে খেলা পশ্চিমাদের ছোট বাচ্চাদের মতন খেলা। পশ্চিমাদের দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের প্রাপ্তবয়স্ক চাচা খালাদের পক্ষে খুব বিপজ্জনক শব্দ ইউজ করছে, কি বুঝছেন নি? রাশিয়ান ভাষায় সম্ভবত গালি টালি দিছিল। বলছে ঈশ্বর না করুন যদি এটি পারমাণবিক যুদ্ধে ঘটে তবে একচেটিয়া ভাবে তা কিন্তু তোমাদেরকেই ধ্বংস করে দেবে। এখন আমারও ধারণা, মানে আমি নিজে বুঝতেছি না রাশিয়ার কাছে এত মেশিনারিজ আছে, পরমাণুর তো দরকারই নাই, বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু ইউক্রেনকে কেন আসলে এই সুযোগটা দিচ্ছে? আপনার কাছে একটু আশ্চর্য লাগতেছে না? রাশিয়ার মতো একটা দেশে ইউক্রেনের 600-700-1-2000 সেনা এসে একদম 1000-1200 কিলোমিটার তারা দখল টখল করে ফেলতেছে, কি অবস্থা! মানে আসলে পুতিনের মাথায় কি খেলতেছে? তৃতীয় বিশ্বযুদ্ধের যে ঘোষণা দিয়েছে, এখন এই যুদ্ধ বাস্তবায়নটা কবে হবে সেটাও জানি না। তবে আমার ধারণা পারমাণবিক একটা জিনিস ব্যবহার করার জন্য পুতিন অপেক্ষা করতেছে। জাস্ট দরকার কি
যে আবার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর কি করবো, মাইরা দিছি। বিশ্ব দেখো ভোট পেয়ে যাবে। তোমরা অস্ত্র টস্ত্র দিছো, দিয়ে আমার দেশের ভিতরে পাঠাইছো, আমার দেশের মানুষ মরতেছে, আমি তোমাদেরকে বারবার ওয়ার্নিং দিছি, বিশ্বযুদ্ধের হুমকি দিছি, তোমরা মানো নাই। আমি রাশিয়ার সেফটির ইস্যুতে একটা ডিব্বা মাইরা দিছি। আমার ধারণা ঠিক এই পরিকল্পনাটা পুতিনের মাথায়। নয়তো যা ঘটছে, কেন ঘটছে, পুতিন কেন ঘটতে দিচ্ছে, প্রশ্নবোধক একটা চিহ্ন। তবে বিশ্লেষকরা বলছেন পুতিনের মাথায় অন্য কিছু ঘুরছে, আর সেটা বুঝতেই পারছেন নাকি, জিনিসটা কি খেলা হবে সম্ভবত।